তো আমি ওকে কখনো ফর্মালি প্রপোজ করি নাই যে উইল ইউ ম্যারি মি বা ওই যে হাঁটুতে বসে, ওইটা আসলে হয়ে ওঠে নাই। কিন্তু যখন কথাবার্তা শুরু হয় তখন চিন্তা করে দেখলাম যে আচ্ছা আসলেও এরকম একটা ফ্রেন্ড যদি আমার লাইফ পার্টনার হয় ব্যাপারটা কিন্তু খারাপ না। চা কফি খেতে খেতে আড্ডা দিতে দিতে একটা লাইফ কাটবে বেসিক্যালি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে ওর মনে হয়েছে যে আমাকে সঙ্গে রাখলেও নির্বিঘ্নে মিউজিকটা করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বিশাল বড়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওর মধ্যে একটা ভীতি ছিল যে আমি কোনো সম্পর্কে জড়িয়ে গেলে মিউজিকটার, আমি যেরকম মিউজিক করার স্বপ্ন দেখে চলে এসেছি, দেশে এসে থিতু হয়েছি, সেটা হয় না। কারণ এটার একটা কারণ আছে, ও বাংলা তো এখন অনেকটাই ভালো হয়েছে তাকে আমি দেখেছি, আমি যখন খুব আবেগ নিয়ে কিছু বলতে গেছি সে আমাকে এটার অর্থ বুঝিয়ে দিতে এমন ভাবে বলেছে যে আমার আবেগ চলে গেছে। এখন এসে মাঝে মাঝে বলে আচ্ছা এটা যে লিখলি আমাকে একটু অনুবাদ করে দেয়। বললাম ওই সময় আমি আরেকটা বই লিখতে পারবো। ওর সাথে যখন আমরা কাজ করা শুরু করেছি, বন্ধুত্বটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার কারণে এখন আমরা আমাদের সম্পর্কটা তুই সম্পর্ক। হ্যাঁ সেটাই হয়ে গেছে। সে ভীষণ মার্জিত একটা ছেলে, মানে তার আচরণে পারিবারিক শিক্ষার ছাপটা খুব স্পষ্ট ছিল। সে নারীর প্রতি সম্মান বোধ কিংবা তার সহ শিল্পীর সঙ্গে তার আচরণগত ব্যাপারগুলো মূলত এই জিনিসটা মুগ্ধ করেছে। তার আগে ওর প্রতি প্রথম ভালো লাগার অনুভবটা কোত্থেকে হয়? মানে ও খুব কেয়ারিং, ও খুব ভালো মিউজিশিয়ান, হ্যাঁ সেটা দেখতে সুন্দর, কোন পয়েন্টটা? সবকিছুই না, সবকিছু ছাপিয়ে কাজের সূত্রে তো অনেকখানেই তো কাজ করা হয়েছে এই এত বছরে। সে ভীষণ মার্জিত একটা ছেলে, মানে তার আচরণে পারিবারিক শিক্ষার ছাপটা খুব স্পষ্ট ছিল। সে নারীর প্রতি সম্মান বোধ কিংবা তার সহ শিল্পীর সঙ্গে তার আচরণগত ব্যাপারগুলো মূলত এই জিনিসটা মুগ্ধ করেছে। আমি ঠিক একই রকম প্রশ্ন করবো, তার আগে বলে রাখি যে আসলে জোড়ায় মিলতে হয়। যেমন আমাদের ওর যে ব্যাচ, যদি বলি ও রিয়েলিটি শোর যে ব্যাচটা, তার ভিতরে ও কিন্তু খুব গভীর মনস্তত্ত্ব নিয়ে চলে। মানে আমরা যে বাইরে যে আলোচনা, পুতুল একটু শান্তশিষ্ট এবং খুব যে সাহিত্য অনুরাগ, এটা তো খুব সহজে হয় না। এমনি ওর প্রতি ভালো লাগা যে কিসের টানে বিদেশ থেকে চলে আসলে একটু? বিদেশ থেকে যখন আসি তখন তো আসলে ও দ্যাটস অ্যানাদার স্টোরি। ওর পয়েন্টটাতে আসি তো, ওর সাথে যখন আমরা কাজ করা শুরু করেছি, বন্ধুত্বটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটার কারণে এখন আমরা আমাদের সম্পর্কটা তুই সম্পর্ক। হ্যাঁ সেটাই হয়ে গেছে। মানে ভূগোল, পলিটিক্স, আমাদের সবচেয়ে আজীব বিষয় হচ্ছে আমাদের জাস্ট এক একজনের লাইফ ফিলোসফি নিয়ে সবচেয়ে বেশি কথা হতো। জীবন, কে কিভাবে জীবনটা দেখতে চায়। তো আমার জীবন দেখা একরকম, ওরটা অবশ্যই আরো ডিপ, আরো মানে ফিলোসফিক্যাল, এবং ওর ইমাজিনেশন পাওয়ারটা আমার থেকে অনেক বেশি, যেহেতু সে লেখক। মানে ভয়াবহ, মাঝে মাঝে এমন ইমাজিনেটিভ কথাবার্তা বলে, আমি মানে পুরা। তো যখন আমাদের এই বন্ধুত্বটা হয় তখন থেকে একটা ভালো লাগে যে এ মানুষটার সাথে মন খারাপ হলে ডিরেক্ট বলে দিই, তোর ভালো লাগতো, তুই আমার মেজাজ খারাপ করতেছিস, কথা বলবি না। মানে একটা বন্ধুকে যেভাবে বলি যে তো প্লিজ জ্বালাইস না আমাকে। তো যখন এই মানুষটা একটা লাইফ পার্টনার হয়ে যায়, আসলে তখন সবকিছুর আগে সে তো আমার বন্ধু। সে আমার কন্যার মা, সে আমার বউ, সে আমাদের ঘরে আছে সবকিছু, বাট তার আগে সে আমার বেস্ট ফ্রেন্ড। রাইট। কিন্তু কোন পয়েন্টে আসলে ওই গ্লিটার মোমেন্টটা, যে ও আমার একসাথে চলতে পারি বাকি জীবনটা, কোন সময়টা? আমার মনে হয়েছে কি, যখন আমরা একসাথে কাজ করেছি, যখন আমরা যে গানের কাজের সূত্রে আমাদের আসলে যেটা হয় কি, অনেক নানান ধরনের লাইফ গোলস বা ফিলসফি অনেক কিছু শেয়ার করা হয়। ও যেটা বলছিলাম যে ও যেভাবে জীবনটা দেখে, আমি যেভাবে জীবনটা দেখি, তো হয়তো কখনো ওইভাবে বলি নাই, কারণ ও যেটা বললো যে আম্মার উদ্যোগ ছিল, এবং আমাদের বড় আপা যিনি পুতুলের বড় বোন, এই দুজনের উদ্যোগেই আসলে আমাদের বিয়েটা হয়। তো আমি ওকে কখনো ফর্মালি প্রপোজ করি নাই যে উইল ইউ ম্যারি মি বা ওই যে হাঁটুতে বসে, ওইটা আসলে হয়ে ওঠে নাই। কিন্তু যখন কথাবার্তা শুরু হয় তখন চিন্তা করে দেখলাম যে আচ্ছা আসলেও এরকম একটা ফ্রেন্ড যদি আমার লাইফ পার্টনার হয় ব্যাপারটা কিন্তু খারাপ না।
চা কফি খেতে খেতে আড্ডা দিতে দিতে একটা লাইফ কাটবে বেসিক্যালি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে ওর মনে হয়েছে যে আমাকে সঙ্গে রাখলেও নির্বিঘ্নে মিউজিকটা করতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বিশাল বড়, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ ওর মধ্যে একটা ভীতি ছিল যে আমি কোনো সম্পর্কে জড়িয়ে গেলে মিউজিকটার আমি যেরকম মিউজিক করার স্বপ্ন দেখে চলে এসেছি, দেশে এসে থিতু হয়েছি, সেটা হবে না। এটা ভেরি ট্রু। সেই অনুভবটা হয়তো ওর হয়েছে যে একই অঙ্গনের মানুষ আমরা, একই জগৎ আমাদের, তো সেই জায়গাটা থেকে ওর কোনো ঝামেলাবিহীন ভাবে চিঠি লেখালেখি কোনো ব্যাপার না, লেখক একজন মানুষ না চিঠি লেখা হয় না, কিন্তু মাঝে না, কারণ মাঝে এটার একটা কারণ আছে, ও বাংলা তো এখন অনেকটাই ভালো হয়েছে তাকে আমি দেখেছি, আমি যখন খুব আবেগ নিয়ে কিছু বলতে গেছি সে আমাকে এটার অর্থ বুঝিয়ে দিতে এমন ভাবে বলেছে যে আমার আবেগ চলে গেছে। এখন সে মাঝে মাঝে বলে, আচ্ছা এটা যে লিখলি আমাকে একটু অনুবাদ করে দেয়। বললাম ওই সময় আমি আরেকটা বই লিখতে পারবো, তার থেকে থাক। তো পুতুলে বই পড়া হয়েছে কখন, মানে কোন গল্প বা স্টোরি? আমি অ্যাকচুয়ালি যেটা করি কি, ও যখন প্রত্যেকটা বই লিখে আমাকে একটা সামারি সে বুঝায় দেয়, ওইটা লাইভ অডিও শুনি আর কি আমি। হ্যাঁ, মানে ওই যে অডিও বুকটা আমি আর কি ফার্স্ট হ্যান্ড পাই, এর জন্য আর পড়াটা আসলে লাগে না ওইভাবে। এবার একটু প্রশ্ন রাখি, পুতুল, যে ধরো যেটা হয় যে আমরা খুব বৈষয়িক চিন্তা করি, এবং বলা হয় যে সঙ্গীতের মানুষ একটু এলোমেলো থাকে, সংসার মণ্ডলীপনা থাকে, তো সেই জায়গায় দুজন যেহেতু সুরের মানুষ, এমনিতে আমি একটু এই বিষয়টা একটু ফোকাসও করতে চাই যে দুজন সুরের মানুষ একসাথে তো সুন্দরভাবে সংসারটা, খুব চাওয়া পাওয়ার যে ব্যাপারটা থাকে আমাদের সমাজে, যে আচ্ছা ছেলে বিজনেসম্যান, অমুক চাকরি করে, অমুক কর্পোরেট, সেই জায়গা থেকে সুরের মানুষের সাথে সংসার করার অ্যাডভান্টেজগুলো কি কি? ও অনেকবার এটা নিয়ে ওর নিজেরই অনিশ্চয়তা ছিল যে আমি বিয়ে করার মতন সিদ্ধান্ত নিচ্ছি, আমি কি তাহলে একটা চাকরিতে ঢুকে যাব, তাহলে তো সেটা মনে হয় ভালো। আমি বরং বলেছি যে না, মিউজিকটাই থাকুক। এটা তো অসীম সাহসের ব্যাপার, মানে তাই না, মানে আমাদের সোসাইটি সবকিছু মিলে। তো আমি একটু প্লিজ কন্টিনিউ। তো সেই জায়গা থেকে আমার পরিবারও তাই, আমার পরিবারের মানুষও ভীষণ ওর যে কোনো নতুন কাজ, ওর মিউজিকের এই প্রতিভা, এগুলো দেখে আমার পরিবারের মানুষ ভীষণ আনন্দিত হয়। ওদের কাছ থেকেও কখনো চাওয়া ছিল না যে ছেলে অত টাকা বেতন পেতে হবে বা এই চাকরিতে থাকতে হবে, এরকম নয়। আর সবচেয়ে বড় কথা, শিল্পের সঙ্গে আমরা যারা আছি তারা তো সমমনা সঙ্গী পেলে তো নিঃশ্বাস নেওয়া যায়, সেই নিঃশ্বাস নেওয়াটা খুব দরকার। তো সেইটাই মনে হয়েছে যে শিল্পীদের তো আমার মনে হয় আর কি যে বৈষয়িক চিন্তাটা কি খুব একটা থাকে, মানে থাকলে তো আর অন্য কিছুই নিশ্চয় আমরা করতে পারতাম। প্রেমটা আর হতো না। একই প্রসঙ্গে যদি রেজাকে বলতে বলি, ভাই আসলে সত্যি কথা বলতে গেলে যে ও যেটা বললো যে পরিবার, আমার মানে আমি তো এখন বলি যে আমার দুইটা বাবা মা, তো আমার এক সেট বাবা মা যেটা হচ্ছে পুতুলের বাবা মা, তারা কখনো আমাকে মানে ও যেটা বললো যে তারা আসলে খুশি হয়, যে তারা আমার মনে হয় একদিক দিয়ে অনেক খুশি যে আমি মিউজিশিয়ান, কারণ ওর মিউজিক্যাল ক্যারিয়ারটা, ওর যে ক্যারিয়ারটা, এটাকে আমি আরো বুঝতে পারি। আর আমার আব্বা আম্মা আসলে আমার অস্ট্রেলিয়ার লাইফটা তো দেখেছে, আমি তো 2019 পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছিলাম, এবং 2019 পর্যন্ত আসলে আমি মিউজিকটা শখে করতাম। তো আমার লাইফ পুরো ডিফারেন্ট ছিল। আমি একজন সুটেড লোক ছিলাম, 9 to 5 অফিস করতাম। আমি প্ল্যাটিনাম ক্লায়েন্ট ম্যানেজার ছিলাম একটা ব্যাংকে, তো বেশ প্রেস্টিজিয়াস একটা জব, ভেরি গুছানো লাইফ। অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করা, অ্যাকাউন্টিংয়ে ডিগ্রি আছে, তো অ্যাকাউন্টিং এটা একটা ভালো মোটিভেশন। তো কি ভাবনা 17 বছর পর বাংলাদেশে? আসলে হয় কি ভাই, সবারই লাইফে না একটা পয়েন্ট আসে যেখানে আপনি চিন্তা করবেন যে এটাই কি আমার লাইফটা হবে। আর যখন আমার এই রিয়েলাইজেশনটা আসছে, আমি তখন মাত্র 30 years old। সো আমি চিন্তা করলাম যে যদি আমি আরো 30 বছর বাঁচি, মানে 60 যদি ধরি, তার মানে আমি আমার লাইফের হাফওয়েতে চলে আসছি। এভাবে কি লাইফটা লিড করব বাকি জীবন? তো তখন না জাস্ট মাথার মধ্যে একটা ঝাঁকি দিয়ে উঠলো। তো আমি তখন আম্মাকে বললাম যে আম্মা আর হচ্ছে না। এটা প্রায় সময় আম্মাকে ফোন দিয়ে বলতাম, আর অস্ট্রেলিয়া ভালো লাগে না, চলে আসবো ঢাকায়। তো এবং অস্ট্রেলিয়া আমার মানে খুব ভালো অবস্থায় ছিলাম, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, ভালো জব, সবই ঠিক ছিল। কিন্তু যখন ওই রিয়েলাইজেশনটা হলো, আম্মাকে ফোন দিয়ে বললাম যে আম্মা আর হচ্ছে না।
আমার আম্মা জাস্ট একটা নিঃশ্বাস নিয়ে বলল, বাবা চলে আয়, তারপর একটা দেখা যাবে। এই যা হয়েছিল বেসিক্যালি স্কিল মানে আমি স্কুলিংটাই আমার ওইখানে, আমার স্কুলিং, ইউনিভার্সিটি, তারপর সিটিজেনশিপ পেলাম। তো আমি এখন বেসিক্যালি অস্ট্রেলিয়ান নাগরিক আর কি। তো সবকিছুই ওইখানে ছোটকাল থেকেই। তো আমরা গত 5 বছর ধরে যে আমরা জরিপ বা আমরা লেখালেখি যেটা করেছি, প্রায় 165টা পরিবার এসেছে যারা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া চলে গেছে। তো একটা ডিফারেন্ট স্টোরি, তুমি এখানে আসছো, সংসার করছো, খুবই ভালো গল্প। আমরা ব্রেকে যাব, তার আগে একটু পুতুলের কাছে জানতে চাই যে রিসেন্ট ভালোবাসা দিবসে তোমরা যুগলবন্দি একটা গান আসবে। জি, যুগল কাজ কয়টা হয়েছে? এই নিয়ে মনে হয় তিনটা আর বেশি হয়েছে। একটা তো রঙ্গন মিউজিকের জন্য করেছি, আমরা ফিল্মে কাজ করেছি কিন্তু একদম আমরা দুজন করেছি, মানে আমাদের নিজস্ব কথা সুর কম্পোজিশনে মনে হয় এই নিয়ে তিন নম্বর গান। গানের সিটিং এর ক্ষেত্রে মানে সুরের ব্যাপারে কেমন, মানে কিভাবে তোমাদের আলাপটা শুরু হয়? দুজনাই যেহেতু আমাদের দুজনের গানের দর্শন একদম ভিন্ন। হ্যাঁ, আমি নিজে যখন কাজ করি, পুতুল গান বলে আমি যেটা করি একটা প্রকল্প, আমার কথা সুর কম্পোজিশনে, সেখানে আমি একদম আমার মতন। আর ওর বিয়ের পর থেকে এখন ওর গানের রুচির সঙ্গে নিজেকে আমি অনেকটাই চেষ্টা করেছি তার মতন হয়ে উঠতে। আমার যেটা প্রকল্প সেটা তো আছেই, কিন্তু ওর একটা চাওয়া আছে আমার কাছে সবসময় যে একটু ভাঙতে চাই। এবার একটা ছকে চলা হয়েছে অনেক বছর, একটু ভেঙে আমি একটু দেখি কেমন হয়। তো সেই ব্যাপারটাই হয় সাধারণত গিটার নিয়ে বসলে, তখন যখন সুর হয়ে যায় কোনো একটা ভালো গানের, তখন সেটা হয়তো দুজন আলাপ করে লিরিকটা লেখা হয়, অথবা শুধুমাত্র আমি লিখি, ওর ভাবনায় আমি লিখি, সেরকম হয়, ও নিজেও লেখে। তো সব কিছু মিলিয়ে সেভাবেই গানগুলো এগোয় আর কি। এবারের গানটা সম্পর্কে একটু দর্শকদের। আচ্ছা, তো এই গানটা মানে খুব মজার বিষয় যে আপনি তার কিছুক্ষণ আগে যে সংসার সবকিছু নিয়ে বলছিলেন, এই গানটা অ্যাকচুয়ালি ওইটা নিয়েই, যে আমাদের দুইজনের যে লাইফ যেটা হয়, যে দেখা গেল আমি জাস্ট বাসায় ঢুকলাম একটা কনসার্ট করে বা একটা শো করে, পুতুল তখন বের হচ্ছে তার হোস্টিং এর কাজে, বা পুতুল জাস্ট বাসায় ঢুকলো হোস্টিং এর কাজ শেষ করে, বা ও বইমেলায় যাচ্ছে, আমি রেডি হচ্ছি ঢাকার বাইরে শো করতে যেতে। তো আমাদের মানে গানের নাম হচ্ছে দূরত্ব। তো ভাবনাটা এটাই যে দূরত্ব ভেঙে কাছে এসো আবার, তোমারই অপেক্ষায় আছি, এত কাছে থেকেও লাগে অচেনা, এসো আবারও কাছাকাছি। এটা হচ্ছে গানের সেগমেন্টের গানটা ছোট করে শুনবো। অবশ্যই। লেখা সুর আমার, ভাবনাটা ওর, লেখাটা আমার, মানে গুছিয়ে লেখাটা। হ্যাঁ, ভাবনাটা রেজায়। কর্মব্যস্ত জীবনের সবকিছুর পরেও দিন শেষে যেন দূরত্ব ভেঙে কাছে আসা যায়। আর সুর কম্পোজিশন রেজার। চমৎকার। সংসার জীবনের কত বছর হলো? 3 বছর হবে এপ্রিলে। না, প্রেম অর্থে সেরকম নেই, মানে ওই যে যখন মনে হয়েছে পরিবারের যে এখন এক হতে পারি, তখনই বিয়ে হয়ে গেছে।